আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ আনিকা। আজকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের সেকেন্ড পার্ট। পার্ট 1 এ আমি রাইট ফর্ম অফ ভার্বের ৭ টা রুলস দেখিয়েছিলাম যেগুলো অনেক ইম্পোর্টেন্ট, এক্সামে খুব বেশি আসে। সো এই পার্টটা তোমরা যারা দেখো নাই অবশ্যই দেখে নিও। আমি ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, সো এই পার্টে আমি আরো কিছু রুলস দেখাবো যেগুলো অনেক ইম্পোর্টেন্ট, এক্সামে প্রায়ই দেখা যায়। ওকে, সো আমরা শুরু করি ৮ নাম্বার রুলস দিয়ে। অলরাইট। তো ৮ নাম্বার রুলসে দেখো আমি কি লিখে রেখেছি? অতীত নির্দেশক ওয়ার্ড। অতীত নির্দেশক ওয়ার্ড বলতে কি কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে তুমি দেখতে পাও তখন তুমি বুঝবে এই ওয়ার্ডগুলো অতীত নির্দেশক ওয়ার্ড। ওয়ার্ডগুলো কি কি? ইয়েস্টারডে, এগো, সিন্স, লং, লাস্ট নাইট, লং এগো, ওয়ান্স, ওয়ান্স আপন। ওকে, এই ওয়ার্ডগুলো কিন্তু প্রায় আমরা সেন্টেন্সের ভিতরে দেখতে পাই। কোনো প্যাসেজ যদি অতীতের হয়ে থাকে তাহলে কিন্তু প্যাসেজ শুরুই হয় ওয়ান্স বা ওয়ান্স আপন বা সিন্স এগুলো দিয়ে। ওকে, তো এই ওয়ার্ডগুলো যদি তুমি কোনো সেন্টেন্সে দেখো তখন বুঝতে হবে এটা কি অতীত নির্দেশক ওয়ার্ড, মানে এই পুরো সেন্টেন্সটাই অতীতের। তখন ওই সেন্টেন্সের যে ভার্বটা হবে সেটা সবসময় কি পাস্ট ফর্মে হবে, মানে ভি2 ফর্মে হবে। ওকে, তো এবার আমরা একটা এক্সাম্পল দেখি, দেখো। হি ড্যাশ ব্র্যাকেটে আছে কাম হোম লাস্ট নাইট, মানে সে এসেছিল ঘরে লাস্ট নাইট মানে গত রাতে। তার মানে এটা কি লাস্ট নাইট একটা পাস্ট পাস্ট নির্দেশক ওয়ার্ড। তাহলে আমার এখানে যে ভার্বটা আছে এই ভার্বটার ভি2 ফর্ম মানে পাস্ট ফর্ম বসাবো। ওকে, তো কামের ভি2 ফর্ম কি? আমরা জানি কামের ভি2 ফর্ম হচ্ছে কেম। অলরাইট, তো আমার সেন্টেন্সটা হলো হি কেম হোম লাস্ট নাইট। ওকে, জাস্ট এই ওয়ার্ড গুলো একটু মনে রাখতে হবে। কয়েকবার যদি একটু পড়ো তাহলেই মনে থাকবে যে কি কি ওয়ার্ড দেখলে তুমি বুঝবে এটা পাস্ট কথাটা বোঝাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট রুলসটা দেখি। ওকে, তো এবার আমরা ৯ নম্বর রুলসটা দেখি। ৯ নম্বর রুলসটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে তুমি এই ওয়ার্ড গুলো দেখতে পাও, যেমন গেট, গট, টু বি, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বি। ওকে, ও সরি, এটা হ্যাজ হবে। অলরাইট, তো এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে দেখতে পাও, গেট, গট, টু বি, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, এই ওয়ার্ড গুলো যখন কোনো সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সের ভাগটা ভি3 ফর্মে হবে। ভি3 ফর্ম মানে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, পাস্ট পার্টিসিপল ফর্ম ভি3 ফর্মে হবে। অলরাইট, এই ওয়ার্ডগুলো একটু মনে রাখবেন যে এই ওয়ার্ডগুলো যখন আমরা কোনো সেন্টেন্সে দেখব সেই সেন্টেন্সের ভাবটা আমাদের অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্মে দিতে হবে, ভি3 ফর্ম। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন দা প্রবলেম, প্রবলেম শুড বি ব্র্যাকেটে সলভ। ওকে, তো সেন্টেন্সটা আমি লিখলাম দ্য প্রবলেম শুড বি এন্ড ভার্বটা হচ্ছে তোমার সলভ। তো দেখো এখানে কিন্তু বি দেখতে পাচ্ছি আমরা। অলরাইট, আমরা বি দেখতে পাচ্ছি সেন্টেন্সের মধ্যে। আর এই যে দেখো বি আমাদের রুলসটাই আছে, যদি বি থাকে তাহলে ভি3 ফর্মটা দিয়ে দাও। সো সলভ এর ভি3 ফর্ম হচ্ছে কি? সলভড। সলভ এর ভি3 সলভড। অলরাইট, একটু মনে রাখতে হবে এই ওয়ার্ডগুলো। কয়েকটা জাস্ট প্র্যাকটিস যদি করো তাহলেই তোমাদের মনে থাকবে। মুখস্থ করলে কিন্তু মনে থাকবে না, জাস্ট প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবো ততই তোমাদের মনে থাকবে ওয়ার্ডগুলা। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট ১০ নাম্বার রুটটা দেখি। ওকে, নাম্বার 10। নাম্বার 10 হচ্ছে যখন আমরা কোনো সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, তারপরে অলরেডি, ইয়েট, এভার, রিসেন্টলি, ওকে,
জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এবার, রিসেন্টলি। এই ওয়ার্ডগুলো যখন কোনো সেন্টেন্সে থাকবে তখন ওই পুরোটা সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। প্রেজেন্ট পারফেক্ট। ওকে? পুরোটা সেন্টেন্সই তখন কি প্রেজেন্ট পারফেক্ট এর স্ট্রাকচার অনুযায়ী আমাকে লিখতে হবে। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট এর স্ট্রাকচারটা কিন্তু আগে তোমাকে জানতে হবে। আমি কিন্তু আগেই বলেছি সবার আগে টেন্স জানতে হবে। ওকে, সো প্রেজেন্ট পারফেক্ট এর স্ট্রাকচারটা আমি একটু শর্ট করে এখানে লিখে রাখি। যে প্রথমে সাবজেক্ট অ্যান্ড তারপরে হ্যাভ অথবা হ্যাজ অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্বের ভিথি ফর্ম অ্যান্ড দেন এক্সটেনশন। ওকে, বা অবজেক্ট যেটাই থাকুক সেটা। ওকে, সো এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট এর স্ট্রাকচার। এটা তোমাকে জানতে হবে। যদি নাই জানো তখন তুমি কিভাবে প্রেজেন্ট পারফেক্ট এ সাজাবে। ওকে, সো আচ্ছা, এবার আমরা একটা এক্সাম্পল দেখি যে এই ওয়ার্ড গুলো থাকলে আমরা কিভাবে প্রেজেন্ট পারফেক্ট করব। ওকে, সো যেমন হি ড্যাশ ব্র্যাকেটে গো আউট জাস্ট নাও। ওকে, তো আমি এখানে একটা এক্সাম্পল লিখলাম, হি ড্যাশ গো আউট জাস্ট নাও। জাস্ট নাও মানে এই মাত্রই সে গো আউট বাইরে গিয়েছে। তো এই যে দেখো জাস্ট নাও আমরা পেয়ে গেলাম। তো যখনই দেখবো এই ওয়ার্ডগুলো যে কোনো একটা ওয়ার্ডই আমরা দেখবো সেটাকে প্রেজেন্ট পারফেক্ট অনুযায়ী সাজিয়ে দিব। অলরাইট, তো দেখো প্রেজেন্ট পারফেক্ট এর ইয়ে হচ্ছে কি সাবজেক্ট তারপরে হ্যাভ অথবা হ্যাড। আচ্ছা, সাবজেক্ট কিন্তু অলরেডি এখানে আছে, হি। তো আমাদেরকে আর সাবজেক্টের দেখতে দেখতে হলো না, আমরা দেখব কি হ্যাভ হ্যাজটা আমাকে বসাতে হবে। আচ্ছা, হি এর সাথে তুমি কোনটা ইউজ করবা? আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই আমরা হ্যাজ ইউজ করব, আর অন্যথায় আমরা হ্যাভ ইউজ করব। ওকে, সো হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা হি এর সাথে হ্যাজ ইউজ করব। হি হ্যাজ। আচ্ছা, এরপরে দেখো গো। গোটা হচ্ছে কি ভার্ব, তো আমাকে ইউজ করতে হবে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে গো এর ভিচি ফর্মটা কি? গো, ওয়েন্ট, গন। অলরাইট, তাহলে গো এর ভিচি ফর্ম হচ্ছে গন। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? হি হ্যাজ গন আউট জাস্ট নাও। ওকে, আশা করি বোঝাতে পেরেছি যে এই ওয়ার্ডগুলো যদি তুমি দেখো তাহলে এই স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে। এখানে কিন্তু দেখো এক্সট্রা ভাবে একটা অক্সিলারিও অ্যাড হয়েছে, আবার ভার্বের ভিত্তি ফর্মটাও বসাতে হয়েছে। দিস ইজ কল্ড রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, আচ্ছা, তার 10 নাম্বার রুলসটা গেল, এবার আমরা নেক্সট 11 নাম্বার রুলসটা দেখি। ওকে, এবার আমরা নেক্সট 11 নাম্বার রুলসটা দেখি। এই রুলসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা প্রায়ই আমরা দেখতে পাই, এক্সামে কিন্তু প্রায় আসে, মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট প্যাসিভ সাবজেক্ট হয়, ওকে, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট প্যাসিভ সাবজেক্ট হয় তখন আমাদের কি করতে হবে? তখন টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। ওকে, আরেকটা হচ্ছে মূল ভার্বের ডি থ্রি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। রুলসটা হচ্ছে এইটাই যে যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট প্যাসিভ সাবজেক্ট হবে। আচ্ছা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রায় এটা এক্সামে আসে, আমি আবারও বলতেছি এটা ভালো মতো দেখো। প্যাসিভ সাবজেক্টটা কি আগে তো তোমাকে জানতে হবে যে হোয়াট ইজ প্যাসিভ সাবজেক্ট। দেখো আমি যত এক্সাম্পল দেখাইছি এই পর্যন্ত, যতগুলো দেখিয়েছি, প্রত্যেকটা এক্সাম্পলে কিন্তু যে সাবজেক্টটা থাকে সেটা ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক বলতে কি ব্যক্তি একজন, যেমন হি, আই, ইউ, দে, বা কারো নাম যেটাই হোক না কেন একটা ব্যক্তি। সাবজেক্টটা একটা ব্যক্তিবাচক, যে ব্যক্তিটা নিজেই ওই কাজটা করতেছে, যে ব্যক্তি নিজেই কাজটা করবে বা করতে পারবে, সক্ষমতা আছে তার ওই কাজটা করার, সেটাকে আমরা বলি কি অ্যাক্টিভ সাবজেক্ট। ওকে, আর যেই সাবজেক্ট গুলা নিজে কাজ করতে পারে না কিন্তু সাবজেক্ট আকারে শুরুতে বসে আছে। সাবজেক্ট বলতে আমরা কি বুঝি? যেটা সেন্টেন্সের শুরুতে থাকে। তো শুরুতে কিন্তু একজন সাবজেক্ট থাকবে কিন্তু সে নিজের কাজটা করবে না। তখন আমরা সেটাকে বলবো প্যাসিভ সাবজেক্ট। অলরাইট? আর প্যাসিভ সাবজেক্টটা চেনার আরেকটা উপায় হচ্ছে প্যাসিভ সাবজেক্টটা বস্তুবাচক হবে। মানে কোনো ব্যক্তি রিলেটেড না।
ওখানে একটা বস্তু টাইপের কিছু থাকবে, ব্যক্তি টাইপের হবে না। আচ্ছা আমরা একটু এক্সাম্পলটা দেখি যে প্যাসিভ সাবজেক্ট আসলে দেখতে কেমন। আচ্ছা আমি একটা এক্সাম্পল লিখি যেমন ইংলিশ ড্যাশ ব্র্যাকেটে দিলাম স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা দেখো এখানে একটা এক্সাম্পল লিখেছি ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা একটা সিম্পল সেন্টেন্স। খেয়াল করে একটা জিনিস, এই সেন্টেন্সের শুরুতে কি আছে? ইংলিশ। শুরুতে যেহেতু আছে তার মানে ওকে আমরা সাবজেক্ট বলবো। কিন্তু দেখো এই ইংলিশ কিন্তু কোনো ব্যক্তি না। ইংলিশ কি বোঝাচ্ছি? একটা ল্যাঙ্গুয়েজকে বোঝাচ্ছি। এটা কিন্তু কোনো ব্যক্তি না, এটাকে আমরা বস্তুবাচক বলতে পারি। কেননা ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো কোনো কাজ করার ক্ষমতা নাই ওর। ওদের একটা ল্যাঙ্গুয়েজ, ও কিন্তু কোনো কাজ করতে পারবে না। এই কথাটার অর্থ হচ্ছে ইংলিশ সারা বিশ্বেই ব্যবহৃত হয়, মানে সারা বিশ্বে ইংলিশে কথা বলা হয়। তার মানে কি ইংলিশ নিজে তো কথা বলতেছে না, অন্য কেউ ওকে ইউজ করতেছে, ওকেই তো কোনো কাজ করতে পারছে না। এই ক্ষেত্রে আমরা বলবো এটাকে প্যাসিভ সাবজেক্ট। অলরাইট, আশা করি বোঝাতে পেরেছি যে এটাকে আমরা বলবো প্যাসিভ সাবজেক্ট। আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। যেমন দা হাউস। আচ্ছা একটা ব্র্যাকেটে আমি লিখলাম পেইন্ট লাস্ট উইক। আচ্ছা এই সেন্টেন্সটা খেয়াল করো, দা হাউস পেইন্ট লাস্ট উইক। এখানে সাবজেক্টটা কি? দা হাউস। এটাও একটা প্যাসিভ সাবজেক্ট। কিভাবে বুঝলাম? দেখো এখানে কোনো ব্যক্তি নাই, এটা একটা বস্তু। আর দা হাউস মানে কি? ঘর। ঘর কি কোনো কাজ করতে পারে? ও কিন্তু কাজ করতে পারে না নিজের কাজ। তো তখনই আমরা এগুলাকে বলবো প্যাসিভ সাবজেক্ট। আশা করি তোমরা বুঝতে পারছো যে প্যাসিভ সাবজেক্ট আর অ্যাক্টিভ সাবজেক্ট কোনটা। তো যখন আমরা কোনো সেন্টেন্সে প্যাসিভ সাবজেক্ট দেখব, তখন ওই সেন্টেন্সটা যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমাকে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। আচ্ছা, আর যে মোর ভার্বটা থাকবে সেটার ভি3 ফর্ম বসবে। ওকে, তো এখন আমরা দেখি এই দুইটা এক্সাম্পল যেহেতু লিখেছি এই দুটাকে সলভ করি। দেখো ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা তোমাকে এখন কি করতে হবে? টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখন দেখো টেন্সটা তোমাকে বুঝতে হবে কোন টেন্স। আচ্ছা একটা জিনিস এখানে লিখে রাখি, যদি প্রেজেন্ট টেন্স হয় তখন আমরা এম অথবা ইজ অথবা আর, যে কোনো একটা বসাবো। আর যদি ওই সেন্টেন্সটা পাস্ট হয় তখন আমরা ওয়াজ অথবা ওয়্যারের যে কোনো একটা অক্সিলারি বসাবো। ওকে, এটুকু মনে রাখো। আচ্ছা তাহলে এখন আমরা দেখি এইটা কোন টেন্স। দেখো তো ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে ইংলিশ সারা বিশ্বে ইংলিশে কথা বলা হয়। এটা কিন্তু বর্তমান, মানে এটা একটা সাধারণ সত্য। এটা কিন্তু সবসময় প্রেজেন্ট হবে। তো এটা একটা প্রেজেন্ট টেন্স আমরা আইডেন্টিফাই করতে পারলাম। এখন অ্যাম ইজ আর তুমি কোনটা ইউজ করবা? ইংলিশ যেহেতু আমরা থার্ড পারসন সিঙ্গুলার সবসময় মনে করি, সো ইংলিশের সাথে আমরা ইউজ করব ই। তাহলে ইংলিশের সাথে আমি অক্সিলারি দিলাম ইজ, আর তারপরে কি করতে হবে? ভার্বের ভি3 ফর্ম। তাহলে মূল ভার্বের ভি3 ফর্মটা কি হবে? স্পিকের ভি3 ফর্ম স্পোকেন। অলরাইট, তাহলে আমার কি হলো সেন্টেন্সটা? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট এবার খেয়াল করো, দা হাউস ড্যাশ পেন্ট লাস্ট উইক। একটা জিনিস খেয়াল করো, এই যে লাস্ট উইক এটা কিন্তু একটা অতীত নির্দেশক ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো দেখলেই আমরা বুঝবো এটা পাস্টের কথা বলা হয়েছে। লাস্ট উইক মানে গত সপ্তাহ। তো গত সপ্তাহের কথা যেহেতু বলেছে তাহলে এটা পাস্ট। আর যেহেতু পাস্ট তখন আমরা ওয়াজ অথবা ওয়ারের যে কোনো একটা ইউজ করব এই অক্সিলারি জন্য। ওকে, তো দা হাউস বলতে কি বোঝাচ্ছে? একটা ঘরের কথা বলেছে, যে এই ঘরটি পেইন্ট করা হয়েছিল গত সপ্তাহে। তো একটা ঘরের কথা যেহেতু বলা হয়েছে নির্দিষ্ট করে, তাহলে এটার সাথে আমরা ইউজ করব কি? ওয়াল। তো এখানে হবে দা হাউস ওয়াল। আচ্ছা এবারে পেইন্টের রিচি ফর্মটা কি হবে? পেইন্টেড। ওকে, পেইন্টের ভি3 ফর্ম লিখে দিলাম পেইন্টেড। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? দ্য হাউস ওয়াজ পেইন্টেড লাস্ট উইক। অলরাইট, আশা করি আমি বুঝাতে পেরেছি আমার কথাটা, যে প্যাসিভ সাবজেক্ট হলে তখন কি হবে জিনিসটা। আগে কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি প্যাসিভ সাবজেক্ট কিনা। নরমালি ব্যক্তিবাচকরা হয় অ্যাক্টিভ সাবজেক্ট আর বস্তুবাচকরা হয় প্যাসিভ সাবজেক্ট। ওকে, তো এবার আমরা নেক্সট রুলসটা দেখি, রুলস নাম্বার 12।
ওকে, নেক্সট রুলসটা দেখি আমরা। নেক্সট রুলসটাও কিন্তু প্যাসিভ সাবজেক্ট রিলেটেড। ওইটার মতোই একটু চেঞ্জ। আচ্ছা, 12। ওকে, সো প্যাসিভ সাবজেক্ট রিলেটেডই যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টটা প্যাসিভ হয়, ওকে প্যাসিভও হলো বাট তার পাশাপাশি আবার মোডাল অক্সিলারি ভার্ব থাকলো। মোডাল অক্সিলারি ভার্ব। মানে কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট প্যাসিভ আবার একটা মডাল অক্সিলারি ভার্বও আছে। একটু আগে আমি যে রুলসটা দেখেছি সেখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব ছিল না, জাস্ট প্যাসিভ সাবজেক্ট ছিল। বাট এখন হচ্ছে অক্সিলারি থাকবে বাট মডাল অক্সিলারি। আচ্ছা, তো তোমাকে আগে জানতে হবে মডাল অক্সিলারি কোনগুলো। ওকে, সো আমি এখানে একটু দেখাই মডাল অক্সিলারি কোনটা কোনটা। যেমন ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট। ওকে, আরো কয়েকটাও আছে বাট ওগুলো ইম্পর্টেন্ট না, এই কয়টারই ইম্পর্টেন্স তো আমি এই কয়টাই লিখলাম। তো এগুলোকে আমরা বলি মডাল অক্সিলারি ভার্ব। তো এই ভার্বগুলো যদি থাকে এই প্যাসিভ সাবজেক্টের পরে তখন আমরা কি করব? তখন তখন আমরা একটা বি বসাবো আর তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। ওকে, রুলসটা হচ্ছে তখন আমরা কি করব? যে মূল ভার্বটা থাকবে সেটার পাস্ট পার্টিসিপল মানে ভিত্তি ফর্মটা দিব আর তার আগে তোমাকে একটা বিয়ে বসাতে হবে। যদি কিনা তুমি এই মডাল অক্সিলারি গুলো দেখতে পাও। এই সাবজেক্ট যদি প্যাসিভ থাকে তখন। আচ্ছা, সে একটা আমরা এক্সাম্পল দেখি যেমন দ্য রেজাল্ট। দ্য রেজাল্ট মেইন। ওকে, ব্র্যাকেটে দিলাম আমি পাবলিশ at 2:30 PM. অলরাইট? তো আমি একটা সেন্টেন্স লিখলাম দ্য রেজাল্ট মে ড্যাশ পাবলিশ এট 2:30 PM যে রেজাল্ট মানে পরীক্ষার ফলাফল মে 2:30 প্রকাশিত হবে। অলরাইট, সো এখানে দেখো দ্য রেজাল্ট এটা কি? এটা একটা বস্তুবাচক সাবজেক্ট। দ্য রেজাল্ট কিন্তু কোনো ব্যক্তি না, তাহলে এটা কি আমার প্যাসিভ সাবজেক্ট। আচ্ছা, প্যাসিভ সাবজেক্ট আছে আবার তারপরে দেখো মে মানে একটা মডাল অক্সিলারিও আছে। ওকে, সো আমার রুলস এর সাথে মিলে গেল। সো এখন আমরা কি করব? যে মূল ভার্বটা আছে এই মূল ভার্বের ভিত্তি ফর্ম দিব আর তার আগে একটা বিও দিব। ওকে, সো আমরা আগে একটা বি লিখব আর মূল ভার্বের ভিত্তি ফর্মটা লিখে দিই পাবলিশ। এই ভিত্তি ফর্ম হচ্ছে পাবলিশড। ওকে, পাবলিশের ভিত্তি ফর্ম পাবলিশড। অলরাইট, আশা করি আমি বোঝাতে পেরেছি আমার কথাটা। বেশিরভাগই এক্সামে কয়েক জায়গায় তুমি কিন্তু এই প্যাসিভ সাবজেক্টটা দেখতে পাবা। কয়েকটা সেন্টেন্সেই তুমি এই প্যাসিভ সাবজেক্টটা দেখতে পাবা। এটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট, অনেক বেশি আসে এক্সামে। অলরাইট? আচ্ছা, এবার আমরা লাস্ট একটা রুলস দেখি। নেক্সট ওয়ান চলে যাই। ওকে। ওকে, এবার আমরা লাস্ট ২ রুলসটা দেখব। দ্য লাস্ট ওয়ান। সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স আসলে কি আগে তোমাকে জানতে হবে। এক্সামে কিন্তু অনেক সময় দেখবে যে কোনো সেন্টেন্স ইফ দিয়ে শুরু হয়। ইফ দিয়ে, ওকে? কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা চিনবো ওই সেন্টেন্সটা যখন ইফ দিয়ে শুরু হবে। ইফ দিয়ে স্টার্ট হবে। তখনই সেই সেন্টেন্সটাকে আমরা কন্ডিশনাল বলি। কন্ডিশনাল কেন বলি? কেননা ইফ মানে কি? যদি। আর ইফ দিয়ে যখন কোনো সেন্টেন্স থাকে ওই সেন্টেন্সে কোনো কন্ডিশন থাকে। যদি তুমি এই কাজটা করো তাহলে আমি এটা করব। যদি দিয়ে একটা কন্ডিশন থাকে এজন্য আমরা সেটাকে কন্ডিশনাল সেন্টেন্স বলি। ওকে? আচ্ছা, আমি তোমাদেরকে একটা সেন্টেন্স দেখাই। কন্ডিশনাল সেন্টেন্স আসলে কেমন হয়। যেমন ইফ হি ওয়ার্কস হার্ড হি ড্যাশ প্রসপার ইন লাইফ। আচ্ছা, একটা আমি সেন্টেন্স লিখেছি ইফ হি ওয়ার্কস হার্ড হি প্রসপার ইন লাইফ।
আচ্ছা, তো এই সেন্টেন্সটাকে আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স। একটা হচ্ছে এই দেখো ইফ দিয়ে শুরু হয়েছে আর আরেকটা হচ্ছে এই সেন্টেন্সের ২ টা পার্ট থাকে। একটা হচ্ছে কমার আগে আর একটা হচ্ছে কমার পরে। কমার আগে একটা পার্ট থাকে, এই পার্টটাকে আমরা বলি কন্ডিশন পার্ট। মানে এই পার্টে একটা কন্ডিশন থাকে যে যদি তুমি এটা করো। আর তার পরের পার্টে থাকে রেজাল্ট, ওটাকে আমরা বলি রেজাল্ট পার্ট। মানে তখন তুমি এটা পাবে। মানে যদি তুমি এই কাজটা করো তখন এই ফলটা পাবে। এজন্য একটাকে আমরা বলি কন্ডিশন পার্ট আর আরেকটাকে আমরা বলি রেজাল্ট পার্ট। ওকে? সো এটা আগে তোমাকে বুঝতে হবে। এখন আমাদের রুলসটা হচ্ছে যখন আমরা কোনো কন্ডিশনাল সেন্টেন্স দেখব, তখন আমরা যদি কন্ডিশন পার্টে দেখি যে কন্ডিশন পার্টটা প্রেজেন্ট ইনডিফিনিট। কন্ডিশন পার্টটা যদি দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে তখন রেজাল্ট পার্টে যে ভার্বটা আছে সেই ভার্বের আগে উইল ইউজ করব। ওকে? উইল ইউজ করব আর তারপরে ভার্বটা দিয়ে দিব। আর যদি কন্ডিশন পার্টটা তোমার হয় পাস্ট ইনডিফিনিট, কন্ডিশন পার্টটা যদি হয় পাস্ট ইনডিফিনিট তখন আমরা রেজাল্ট পার্টে ভার্বের আগে উড বসাবো। ওকে? রুলস কিন্তু এইটাই। একটু মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় এই পার্ট তাহলে এই পার্টে আমরা উইল বসাবো আর পাস্ট ইনডিফিনিট হলে উড বসাবো। আচ্ছা, সো এখন এই এক্সাম্পলটা খেয়াল করো তখনই বুঝতে পারবে যে কিভাবে এই রুলসটা কাজ করবে। আচ্ছা, হি ওয়ার্কস হার্ড কন্ডিশন পার্টটা আগে খেয়াল করো। কন্ডিশন পার্টটা কি প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট? খেয়াল করো ভার্বটা কি ওয়ার্কস। ওয়ার্কস এটা কি প্রেজেন্টে আছে। ওয়ার্ক যেহেতু প্রেজেন্ট আর এসটা যুক্ত হয়েছে শুধুমাত্র হি এর কারণে। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তখন আমরা কি করব এখন? জাস্ট এই রেজাল্ট পার্টে ভার্বের আগে উইল বসিয়ে দিব। উইল প্রসপার। ওকে? ভার্বের আর কিছু করতে হবে না। ভার্ব যা আছে সেটাই থাকবে। জাস্ট ভার্বের আগে একটা উইল বসিয়ে দিব। অলরাইট? আচ্ছা, এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি যেমন ইফ হি কেম আই ভ্যাস হেল্প হিম। ওকে, ইফ হি কেম যদি সে আসতো বা আমি তাকে সাহায্য করতাম। তো এই সেন্টেন্সটাও কিন্তু ইফ দিয়ে শুরু হয়েছে তার মানে এটাও কন্ডিশনাল সেন্টেন্স। কিন্তু খেয়াল করো এই সেন্টেন্সের কন্ডিশন পার্টটা খেয়াল করো ইফ হি কেম। তার মানে কেমটা দেখো, কেমটা কিন্তু ভি টু ফর্মে আছে তার মানে পাস্ট। তাহলে এটা আমরা দেখলাম পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে। তখন আমরা রেজাল্ট পার্টে কি করব? ভার্বের আগে উড ইউজ করব। সো এটা হয়ে যাবে উড হেল্প। ভার্ব যেটা আছে সেটাই থাকবে, জাস্ট ভার্বের আগে একটা উড বসিয়ে দাও। সিম্পল। কন্ডিশনাল সেন্টেন্সের এটাও কিন্তু এক্সামে আসে, অত বেশি না আসলেও প্রায় আমরা এই রাইট ফর্ম অফ ভার্বের প্যাসেজে দেখতে পাই। সো এটা কিন্তু খুবই ইজি, জাস্ট একবার দুইবার একটু দেখলেই হবে। আচ্ছা, সো রাইট ফর্মের ভার্বের আমি যে কয়টা রুলস তোমাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা রুলসই অনেক ইম্পর্টেন্ট। বাট তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। শুধু রুলস কিন্তু মুখস্থ করলে মনে থাকবে না। যতই তুমি মুখস্থ করো রুলস মনে থাকবে না যদি কিনা তুমি প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে রুলস অটোমেটিক তোমার মনে থাকবে। ওকে? তো আশা করি আমি রাইট ফর্ম অফ ভার্ব তোমাদেরকে খুব ইজি ভাবে বুঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।